বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সময়ের ভারে ক্লান্ত। অথচ তার অভিজাত শিরদাঁড়া এখনো অবিকল। বিস্তীর্ণ চত্বর, মোটা স্তম্ভওয়ালা বারান্দা, ধুলো ধূসরিত কারুকার্যময় জানালা, সবকিছু মিলিয়ে যেন এক অপূর্ব রহস্যময় সৌন্দর্য। এই বাড়িতে শেষ মানুষ থাকত সে কোন কালে, প্রায় 100 বছর আগে। এখন কেবল শ্যাওলা ধরা দেওয়াল, ধুলো মলিন মেঝে আর ঝুলের গন্ধমাখা বারান্দা তার অতীতের সাক্ষী। এই বাড়িতে আজ এসেছে অনিকেত আর নন্দিনী। অনিকেত 23-24 বছরের সুপুরুষ যুবক, লম্বা ছিপছিপে গড়ন, গভীর চিন্তাশালী চোখ, সবসময় কিছু না কিছু খুঁজে বেড়ায়। শরীরের ভাষায় এক ধরনের আত্মবিশ্বাস ও স্বাধীন চেতনার স্পষ্ট ছাপ। তবে আজ সে ক্লান্ত, একদম দিশাহারা বলা চলে। নন্দিনী 23-এর তরুণী, টকটকে ফর্সা রং, দীর্ঘ কালো চুল, টানা চোখ জোড়ায় এক অদ্ভুত মায়া। শরীরের প্রত্যেকটা ভঙ্গিমায় নারীত্বের কোমল আভা, কিন্তু চোখে গভীর দৃঢ়তা। প্রেমিকের হাত ধরে এসেছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এই সম্পর্কের শুরু বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে। 3 বছর ধরে চেনা জানা, প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম। তবে তাদের প্রেম এবং প্রেমের পরিণতি যে সুখকর এত সহজে হবে না, দুজনেই জানত। অর্থনৈতিকভাবে এখনও তেমন কিছু করে উঠতে পারেনি সদ্য স্নাতকোত্তর অনিকেত। এদিকে নন্দিনীর বাবা তাদের সম্পর্কের আঁচ পেয়ে তড়িঘড়ি নন্দিনীর বিয়ের পাত্র দেখাও শুরু করেছেন এবং একটি সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে পাত্রস্থ করার সিদ্ধান্তে এগিয়েও গিয়েছেন কিছুটা। কিন্তু অনন্যা সেই পাত্র সম্বন্ধে জানা তো দূর, ছবিটাও হাতে নিয়ে ছিঁড়ে ফেলেছে। নন্দিনী সুন্দরী, শিক্ষিত, ক্লাসিক্যাল মিউজিকে পারদর্শী। তার বাবা নাম করা স্বর্ণ ব্যবসায়ী। তার পক্ষে মেয়ের জন্য পাত্র খোঁজা তেমন ঝক্কির কাজ মোটেও ছিল না। তিনি অনিকেত সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন বটে। অনিকেত বুদ্ধিমান, প্রতিভাবান, ভালো পরিবারের ছেলে। খুঁত বলতে সে প্রতিষ্ঠিত নয়। অপেক্ষা করতেও নারাজ নন্দিনীর বাবা। ক্রমে বাবার কঠোর শাসন, জানাজানির পর আত্মীয় স্বজনের কটাক্ষ, বাবা মায়ের অজান্তে দেওয়া মানসিক চাপ, সব মিলিয়ে নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকুও অবশিষ্ট রইল না নন্দিনীর জীবনে। অগত্যা ভালোবাসার মানুষটির হাত ধরে বাড়ি ছেড়ে বের হয়ে আসা ছাড়া আর উপায় রইল না। কিন্তু দুজন অল্প বয়সী ছেলে মেয়ে, যদিও খাতায় কলমে তারা অ্যাডাল্ট, কিন্তু থাকবে কোথায়? চিন্তায় পড়ল অনিকেত। অন্তত কদিন যদি নন্দিনীর বাবার অগোচরে কোথাও থাকার ব্যবস্থা করা যেত। অনিকেত অবশেষে স্বস্তি পেল তার বন্ধু সৌমের সঙ্গে কথা বলার পর। সৌম্য অনিকেত ও নন্দিনীর কমন ফ্রেন্ড, সব থেকে কাছের বন্ধু দুজনের। কলকাতা থেকে দূরে ভৈরবপুর গ্রামের প্রান্তে তাদের এক পুরনো বাড়ি আছে। সৌম্য জানাল এই বাড়িটা সৌম্যর দাদুর বাড়ি। সৌমের পরিবার বহু আগেই শহরে চলে এসেছে। বিশাল বাড়িটি বহু বছর হল ফাঁকাই পড়ে আছে। যতদিন অনিকেত ও নন্দিনীর থাকার কোনো পাকাপাকি ব্যবস্থা না হয়, ততদিন তারা ওই বাড়িতেই থাকতে পারে। কলকাতা শহরের গণ্ডি পেরিয়ে বহু দূরের এই গ্রাম ভৈরবপুর। এর পাশ দিয়ে বয়ে গেছে এক খরস্রোতা নদী, আর তার ধারে শাল মহুয়ার জঙ্গল। সেই জঙ্গলের সীমান্তেই দাঁড়িয়ে আছে এই বাড়ি। দিনের আলোয় সে এক নৈসর্গিক শোভা, কিন্তু
সন্ধ্যা নামতেই চারপাশের নিস্তব্ধতা যেন গা ছমছম করে তোলে। শহুরে মানুষরা গ্রামে হঠাৎ রাত বা সন্ধ্যা কাটালে তাদের এই ধরনের অনুভূতি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবু এই বাড়িটা যেন একটু বেশি নিস্তব্ধ আর গুমোট। অনিকেতরা যখন এই বাড়িতে পৌঁছালো তখন সন্ধেই প্রায় 7টা। সৌমের দেয়া চাবি দিয়ে পুরনো লোহার মেইন গেটটা খুলতেই খানিকটা বেগ পেতে হলো। অনেকটাই পুরনো লোহার তালা, বিশাল আকৃতির। অনেক দিনেই তালা যে কেউ খোলেনি সেটা বোঝাই যাচ্ছে। ভেতরে মরচে ধরে গিয়েছে। সৌম্য বলেছিল ভেতরে ইলেকট্রিসিটি নেই, এই যা অসুবিধা, কিন্তু আসবাবপত্র সবকিছুই আছে। প্রথম দিন থাকার মতো ব্যবস্থা হবেই কিনা জানতে চেয়েছিল অনিকেত। সৌম্য বলেছিল, তোরা ওখানে থাকবি, গ্রামের এক পরিচিত মহিলাকে ফোনে জানিয়েছি, যিনি ওইখানে মাঠের চাষের জমিতে মজুরের কাজবাজ করেন। গ্রামের বিত্তবান কয়েকটা ঘর ওকে ডেকে মাঝে মধ্যে গৃহস্থলীর কাজকর্ম করায়। ওকে বলেছি তোরা যাওয়ার পরদিন সকালে গিয়ে অন্তত 2টো ঘর পরিষ্কার করে দিতে। প্রথম রাতটা একটু অ্যাডজাস্ট করে নিস ভাই। মেইন গেট দিয়ে ঢুকে একটা ছোট সাইজের মাঠের মতো উঠোন, চারিদিকে জঙ্গলের মতো পরিস্থিতি। জংলি গাছ ছাড়াও এদিকে ওদিকে কয়েকটা বড় বড় লম্বা গাছও আছে, কিন্তু এই গাঢ় অন্ধকারে কোনটা যে কি গাছ বোঝা গেল না। অনিকেত একটা বড় টর্চ জেলে সামনের দিকে এগোতে থাকে। নন্দিনী শক্ত করে চেপে আছে অনিকেতের হাত। চোখে মুখে ভয়। ভয় পাওয়ারই কথা। অনিকেতেরও বড্ড অস্বস্তি হচ্ছে। এই অচেনা গ্রামের প্রান্তে অবস্থিত ঘুটঘুটে অন্ধকার বাড়িতে রাতের বেলা পৌঁছেছে, তার উপর একটা যুবতী মেয়েকে সঙ্গে নিয়ে। আজ বিকেলে কলকাতা থেকে রওনা না হয়ে উপায়ও তো ছিল না। অনন্যার বাবা যা বাড়াবাড়ি করেছিল, অনিকেত নিশ্চিত আজ যদি বিকেলের মধ্যে কলকাতা ছেড়ে না আসত, তিনি নন্দিনীকে চিরকালের মতো ছিনিয়ে নিতেন অনিকেতের থেকে। কি ভীষণ অহংকারী, বদমেজাজি লোকটা। সময় তো চেয়েছিল অনিকেত, মেয়েটার মুখের দিকে তাকিয়ে তিনি কি পারতেন না শিক্ষিত প্রতিভাবান অনিকেতকে একটু সময় দিতে? মেয়ের ভালো থাকার চেয়ে নিজের সামাজিক প্রতিষ্ঠা ও তথাকথিত লোকলজ্জা তার কাছে বড় হল। অনন্যার কথা ভেবে খারাপ লাগছে অনিকেতের। এত বড় বাড়ির মেয়ে অনিকেতকে ভরসা করে, এমনকি অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে। উঠোন পেরিয়ে একটা সরু বারান্দা দিয়ে ঢুকে একটি ঘরের দরজা দেখতে পেয়ে সেই দিকে দুজনে এগোল। এখানে অন্ধকার আরো গভীর, আরো চাপা। একটা চাবির গোছা অনিকেতের হাতে, কিন্তু এই ঘরের চাবি কোনটা বুঝতে পারছে না। নন্দিনী একটি বড় টর্চ দিয়ে চাবির গোছা ও তালা লক্ষ্য করে আলো ফেলছে। অনিকেত প্রায় 5খানা চাবি দিয়ে চেষ্টা করল, তারপর 6 নম্বর চাবি দিয়ে অবশেষে তালা খোলা গেল। তবে তালা খোলা গেলেও অদ্ভুতভাবে আটকে আছে দরজাটা। অনেক ধাক্কাধাক্কির পরও খুলতে পারছে না। মনে হচ্ছে ঘরখানা কেউ ভেতর থেকে আরেকখানি তালা দিয়ে বন্ধ করে রেখেছে। কিন্তু এটা কি করে সম্ভব? ভয় পেল অনন্যা। অনিকেত বলল, আসলে অনেক যুগ বন্ধ, বুঝলে, বহুকাল বন্ধ থাকলে এমন হওয়াটা অসম্ভব নয়। অনেক চেষ্টার পরেও যখন কোনো মতে দরজাটা খোলা গেল না, তখন পাশের একটি ঘর চাবি দিয়ে খুলে ভেতরে ঢুকল তারা। একখানা বাদুড় যেন অন্ধকারে নন্দিনীর মাথার উপর দিয়ে উড়ে গেল। নন্দিনী চিৎকার করে ভয়ার্ত মুখে অনিকেতকে জড়িয়ে ধরল। বড় এমার্জেন্সি লাইটটা পিঠের কালো ব্যাগটা খুলে
বের করল অনিকেত। লাইটটা চারিদিকে ঘুরিয়ে ঘরটা দেখে নিল একবার। আসবাবপত্র পুরনো, দেওয়ালে একসময়কার দামি রং যা এখন ফিকে হয়ে গেছে, মেঝেতে পুরো ধুলোর স্তর। ঘরটি দেখেই এই বাড়িতে একসময় যারা থাকতেন তাদের বিলাসবহুল জীবনযাত্রা আন্দাজ করতে পারছিল অনিকেত আর নন্দিনী। পিঠের একটি কালো ব্যাগ এবং একটি বড় সুটকেস ঘরের এক কোণে রেখে ধুলো মাখা একটি কাঠের চেয়ার ব্যাগ থেকে তোয়াল বের করে মুছে নিয়ে নন্দিনীকে বসতে বলল অনিকেত। ক্লান্তি, অবসাদ এসব তো ছিলই। এই বাড়িটাতে ঢোকার পর একটা অজানা আতঙ্ক যেন গ্রাস করল অনন্যাকে। চেয়ারে গা এলিয়ে দেওয়া অনন্যার মাথায় হাত বুলিয়ে অনিকেত আশ্বস্ত করল, জানি কষ্ট হচ্ছে তোমার, আজ রাতটা একটু অ্যাডজাস্ট করো, সকাল হলেই সবকিছু ব্যবস্থা হয়ে যাবে। অবসন্ন লাগছিল নন্দিনীর। অনিকেতের কথার কোনো জবাব দিল না, চোখ বন্ধ করল নন্দিনী। যেন নিঃশব্দে অনিকেতকে বোঝালো সে ভরসা করে। অনিকেত বিশাল বড় সেগুন কাঠের তৈরি খাটের একপাশে কোনো মতে পিঠ ঠেকিয়ে বসল। এত বেশি ধুলো আর মাকড়সার জাল যে এখানে শোয়া তো দূরের কথা, বসে থাকা দায়। ধুলোতে শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। রাত কত হবে জানা নেই। হঠাৎ অনিকেত ঘুমের ঘোরেই বুঝতে পারল নন্দিনী পেছন থেকে এসে তার গলা জড়িয়ে ধরে আছে। নন্দিনীর উষ্ণ শ্বাস অনিকেতের ঢিলে কলারের কাছে খোলা কাঁধে পড়ছে। শিহরণে অনিকেত নিজের হাত বাড়িয়ে দিল নন্দিনীর হাত দুটো ধরার জন্য। চোখ তখন পুরোপুরি খোলেনি অনিকেত, কিন্তু এ তো অনন্যার হাত নয়, একটা ঠান্ডা শক্ত কিছু, হাতের মতোই, তবে মাংস চামড়া ছাড়া, কঙ্কালসার। ভয়ার্ত আওয়াজ করে চোখ খুলেই চিৎকার করল, নন্দিনী! তার চিৎকারে এবার ঘুম ভাঙল চেয়ারের হাতলে মাথা রেখে ঘুমিয়ে থাকা নন্দিনীর। কি কি হয়েছে অনিকেত? কিছু না, স্বপ্ন দেখছিলাম। সজোরে হেসে ওঠে নন্দিনী। বাবা, তার মানে দুঃসাহসিক অনিকেত রায়ও ভয় পায়, তাও আবার এই ভোরের বেলায় স্বপ্ন দেখে। অনিকেত এভাবে অপদস্থ হয়ে মাথা নিচু করে অভিমানে মুখ বার করে। নন্দিনী চেয়ার থেকে উঠে খাটে বসে থাকা অনিকেতের কোলে এসে বসে। অনিকেতের মাথার চুলগুলোয় বিলি কাটতে থাকে। অনিকেত আর নন্দিনীর এই প্রেমসুলভ আচরণে আরও বেশি করে প্রেম পায় এই ভরা শ্রাবণের বৃষ্টিস্নাত ভোরে। নন্দিনীর চিবুক দুটো আলতো করে চেপে বাদামি ঠোঁট দুটো বুড়ো আঙুলে বোলায় অনিকেত। আবেশে চোখ বুজে নন্দিনী। রাতের বেলা এই ঘরে প্রবেশের পর দরজা ভেতর থেকে বন্ধ করেছিল অনিকেত। একেতে অচেনা জায়গা, আশেপাশে বাড়িঘরও তেমন নেই, তাতে এত পুরনো বাড়ি। অনিকেত জানে অসাধু লোকজন এই ধরনের বাড়িকে অসৎ উদ্দেশ্যে ডেরা বানায়। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজে দুজনেরই সম্বিত ফিরল। এত ভোরে কে কড়া নাড়ছে এত জোরে? এখানে তো আর কারো আসার কথা নয়। হতচকিত হয়ে উঠে দুজনে দাঁড়ায়। অনিকেত সন্তর্পণে দরজার দিকে এগিয়ে যায়। তার পেছনে পেছনে আস্তে আস্তে এগোয় ভয়ার্ত নন্দিনী। দরজার ছিটকিনি খুলে দিয়ে হতভম্ব হয়ে যায় অনিকেত। কেউ নেই তো। দরজার বাইরে যায়। বাইরের বিশাল উঠোনে সে তাকায়। তখনও অন্ধকার পুরোটা কাটেনি। তবে কে? মনের ভুল? না, একসঙ্গে দুজনেরই মনের ভুল তো হতে পারে না। এক ছুটে ঘরে এসে
ছিটকিনি তুলে দেয় অনিকেত। একা থাকলে এতটা অস্থির সে হতো না, কিন্তু সঙ্গে অনন্যা আছে। নন্দিনী তার ভরসায় বাড়ি ছেড়েছে। নন্দিনীকে সে বিপদে ফেলতে পারবে না। আমার কিন্তু এবার ভয় করছে অনিকেত। কে এমন করে দরজার কড়া নাড়ছে বলো তো? হুম। নির্বাক হয়ে বসে রইল অনিকেত। সকালের অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে কিছুই করার নেই। অনিকেত মনে মনে ঠিক করল, সৌমের কথায় তাড়াহুড়ো এই বাড়িতে থাকার পরিকল্পনা করেছে ঠিকই, কিন্তু এই জায়গাটা মোটেও সুবিধের নয়। এভাবে থাকা যায় নাকি? সকাল হলেই সৌমুকে একটা ফোন করে বেরিয়ে পড়বে এখান থেকে। নন্দিনীর বাবার দেওয়া হুমকির কারণে আপাতত কলকাতায় ফিরতে পারবে না, কিন্তু অন্য কোথাও, অন্য কোনো শহরে ঠিক জায়গা খুঁজে নেবে। উৎকণ্ঠায় আতঙ্কে কেটে গেল প্রায় ঘন্টা ২। ব্যাগ থেকে গত রাতে বের করা কিছু জিনিস আবার ব্যাগে গুছিয়ে বেরিয়ে পড়বে ঠিক করেছে। এমন সময় আবারও কড়া নাড়ার আওয়াজ। নন্দিনীর গলা শুকিয়ে এলো। সবুজ রঙের কাঠের জানলা দিয়ে তখন সোনালি রোদ তির্যক রেখার মতো ঘরের জায়গায় জায়গায় ঢুকছে। অনিকেত নন্দিনীর হাতে আলগা চাপ দিয়ে বলল, সকাল হয়েছে তো, দেখি না, গ্রামের কেউ নিশ্চয়ই। অনিকেত দরজার ছিটকিনি খুলে দিতেই এবার দেখল একটি মেয়ে, বয়স খুব জোর ২২-২৩ হবে। পরনে লাল রঙের সুতির শাড়ি, ঘন কালো চুলগুলো বিনুনি করে বাঁধা, হাতে সবুজ কাঁচের চুড়ি, চোখে কাজল, কপালে ছোট্ট কালো টিপ। খোলা দরজার সামনে দাঁড়িয়ে একটু গম্ভীর মুখে বলল, আমি মঞ্জুরি। আপনি এখানে? অনিকেতের মুখের কথা কেড়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে গিয়ে মেয়েটি বলল, সৌম্যবাবুই আমার মাকে ফোন করেছিলেন এই বাড়িতে কাজে আসার জন্য। মায়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল, আমাকেই পাঠালো তাই। একটু থেমে গলায় আরও একটু আড়ষ্টতা এনে মাথা নিচু করে মেয়েটি বলল, কি করতে হবে বলে দেবেন, করে দেব। এই বাড়িতে মায়ের সাথে অনেক দিন আগে একবার এসেছিলাম। মাকে সৌম্যবাবুর মা বছরে একবার ফোন করেন এই বাড়ি পরিষ্কার করে দেওয়ার জন্য। আর রান্নাঘরটা ওই দিকে। আপনারা এক কাজ করুন, বাজারে গিয়ে কিছু জিনিসপত্র আর খাবার, চাল, সবজি টবজির ব্যবস্থা করুন। আমি ততক্ষণ দুটো ঘর পরিষ্কার করে রাখি। খুব গম্ভীর অথচ স্পষ্ট বাংলা উচ্চারণে কথাগুলো বলল। অবাক হল নন্দিনী। পোশাক আশাক গ্রাম্য, তবে কথা বলা, শব্দোচ্চারণ বড্ড বেশি শহুরে। দেখতেও বড্ড বেশি সুন্দর। চুলের রং হালকা বাদামি, সারা গায়ে গোলাপি আভা ছড়িয়ে আছে যেন। চোখ দুটো টানা, দীর্ঘ, গভীর। নেহাত ঢুকেই মেয়েটি পরিচয় জানিয়েছে, না হলে বোঝার উপায় নেই। এই ভৈরবপুর অজপাড়া গাঁয়ের নিতান্ত দরিদ্র বিধবা মায়ের মেয়ে এই মঞ্জুরি। নামখানাও বেশ, মঞ্জুরি। অনিকেতের চোখ আর দৃষ্টিতে তাকিয়ে একটু অবাক হল অনন্যা। মেয়েটির দিকে অপলকে তাকিয়ে আছে যেন অনিকেত। নন্দিনীর প্রেমিক। নন্দিনী কিছু একটা বলতে যাচ্ছিল বটে। অনিকেত নন্দিনীর মুখের কথা আটকে দিয়ে মেয়েটিকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে পরিষ্কার করে রাখো, আমরা একটু বেরোবো। আসবার সময় বাজার টাজার বা যা দরকার আনবো, দেখি কি পাই। অবাক হল নন্দিনী। অনিকেতের পেছন পেছন গ্রামের পথ ধরে অনিকেতের হাত ধরে হাঁটতে হাঁটতে নন্দিনী বলল, তুমি যে বলছিলে এই বাড়িতে আর থাকবে না, সকাল হলে অন্য কোথাও ব্যবস্থা করবে। রাতের অন্ধকারে এমন পরিবেশ পরিস্থিতি, তাই তো। তখন তো মনে হচ্ছিল সেই সময় বেরিয়েই যাই, তবে সকালে কিন্তু গ্রামটাকে মন্দ লাগছে না। মেয়েটা যখন এসেই পড়েছে, ওই দেখবে সবকিছু গাইড করে দিতে পারবে। লোকাল মেয়ে, আর সৌম্যর এই গ্রাম একটা ভালো নামডাক আছে, পরিচিতি আছে।
কয়েকটা মাস সেখানে দুজনে থাকার জন্য ন্যূনতম যা কিছু দরকার তা নিয়ে যখন বাড়িটাতে ফিরল, বেলা 11:30 প্রায়। তোমাদের এদিকটায় কোনো ভ্যান রিক্সা আসতে চাইলো না কেন বলো তো? আহ, ভাড়া বাড়িয়ে দিতে চাইলাম, তাও এলো না। 1 কিলোমিটার মতো দূরে নামালো। সেখান থেকে দুজনে এতগুলো জিনিস নিয়ে হেঁটে এলাম। একটি কাঠের চেয়ারে বসে জোরে জোরে শ্বাস নিতে নিতে নন্দিনী বলল। কথাটার কোনো উত্তর না দিয়ে অনন্যার সামনে একটি জলের বোতল এগিয়ে দেয় মঞ্জুরি। এই বাড়িটায় আজ প্রায় 1 মাস কাটিয়ে দিল অনিকেত আর নন্দিনী। প্রথম রাতে এখানে আসার পর যেন মনে হয়েছিল এই ধুলো জঞ্জাল মাকড়সার জালে আগাগোড়া বাড়িটায় একেবারেই থাকা যাবে না। সেই এই বাড়িতেই দিনে দিনে কেমন একটা সংসার তৈরি হয়েছে অনিকেত আর নন্দিনীর। এর পেছনে মঞ্জুরির অবদান অগ্রাহ্য করা যায় না কিছুতেই। কেমন যেন নিপুণ হাতে একটা আস্ত ভুতুড়ে বাড়ির মতো দেখতে প্রাচীন জনমানবহীন বাড়িটাতে ছোটখাটো সংসার গড়ে তুলল। মঞ্জুরি এখানেই থাকে, দিনেও রাতেও বাড়ি যায় না। মঞ্জুরি জানে অনিকেত ও নন্দিনীও এই বাড়িতে বেশি দিন থাকবে না। নিজেদের একটা আস্তানা কোনো রকম জোগাড় করতে পারলেই সৌমির দেওয়া এই আশ্রয় ছেড়ে চলে যাবে ওরা। আপনারা যে কয়দিন আছেন এখানেই থাকি। আমাদের বাড়ি এখান থেকে পায়ে হেঁটে প্রায় অনেকটা। গ্রামের পথঘাট সন্ধ্যের পর ভালো নয়, ভয় ভয় করে আমার। তাছাড়া কার কাছেই বা ফিরবো? মা মাঠে ঘাটে সারাদিন কাজ করে, তাই মাই বলল সৌম্য দাদাবাবুর পাঠানো লোক খারাপ হবে না। আমার রূপখানাই কাল হয়েছে জানেন দাদাবাবু। গ্রামের জোয়ান থেকে বুড়ো সবাই এমন চোখে তাকায় যেন ছিঁড়ে খেয়ে ফেলবে আমায়। তাই সাবধানেই চলি। পাশের গ্রামের হারান দত্তের ছেলে নীরু আমায় বিয়ে করার জন্য পাগল। মাকে জ্বালিয়ে খায় ওর সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য। খুব নেশা করে। আগে 2খানা বিয়ে আছে, 2টো বউই মারা গেছে। লোকে তো বলে নীরুই মদ খেয়ে বউগুলোকে পিটিয়ে মেরেছে। পয়সার জন্য পুলিশও তেমন কিছু করতে পারল না। তবে 3 মাস জেলে ছিল, তখন একটু শান্তিতে ছিলাম। আমাদের মতো গরিব মেয়েদের খুব জ্বালা গো দাদাবাবু, খুব জ্বালা। কথাগুলো বলতে বলতে বড় বড় চোখ দুটি জলে ভরে যায় তার। মঞ্জুরি কি প্রথম দিন থেকেই খুব একটা ভালো লাগে না নন্দিনীর। আজকাল অনিকেত বড্ড বেশি প্রশংসা করে মঞ্জুরির। যে বাক্যগুলো ব্যবহার করে প্রশংসা করে সেগুলো কোনোটাই যে মিথ্যে নয় তা জানে নন্দিনী। রূপে গুণে যেন সবটাতেই নন্দিনীকে অনেকটাই পেছনে রাখে মঞ্জুরি। কদিন পর থেকেই অনিকেত কি খাবে কি পরবে সমস্ত কিছু নিয়ে মাথা ঘামায় মঞ্জুরি। অনিকেতও মঞ্জুরির যত্ন গ্রহণে বেশ সাবলীল। ভালো লাগে না এসব নন্দিনীর, কিছুতেই ভালো লাগে না। রাতে বিছানায় শুয়েই অদ্ভুতভাবে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে অনিকেত। বিয়ের 1 মাস হয়ে এলেও আজও একবারও এই বাড়িতে তারা কাছাকাছি আসেনি। একান্তে দিনের বেলা কথা বলার সুযোগ পর্যন্ত হয় না। সব সময় মঞ্জুরি যেন অনিকেতের আশেপাশে ঘুরছে, আর নন্দিনী মঞ্জুরির কথার ভাঁজে এবং আচরণে বুঝে সে চায় না অনিকেত আর নন্দিনী এই বাড়ি ছেড়ে যাক। নন্দিনী যদিও জানে মঞ্জুরি এই বাড়িতে কাজের মেয়ে হিসাবে আছে, তবুও মঞ্জুরির ওপর কোনো কথা বলতে পারে না সে। মঞ্জুরি ওই বড় বড় গভীর চোখ দিয়ে তার চোখে কিছুক্ষণ তাকালে অস্বস্তি হয়, অন্য কিছু অপার্থিব অনুভূতি হয় যা বাক্য ব্যয়ে বোঝানো সম্ভব নয়। মনে মনে স্থির করে নন্দিনী এই বাড়িতে
সে আর থাকবে না। অনিকেতকে সুযোগ বুঝে জানায়ও সে। অনিকেত এড়িয়ে যায়, হেসে বলে, এই জন্যই বলেছিলাম এই গরিব ছেলের সাথে প্রেম করো না। এখন মনে হচ্ছে তো এই বেকার গরিবকে না বিয়ে করে তোমার বাবার পছন্দ করা কোনো বিরাট ব্যবসায়ী কাউকে বিয়ে করা উচিত ছিল। অভিমান করে মাথা নিচু করে নন্দিনী। অনিকেত নন্দিনীর দুটো হাত ধরে বলে, সবে তো 1 মাস হলো, তুমি তো জানো অনলাইনে আমাদের দুজনেই ইন্টারভিউগুলো দিচ্ছি। একটা কোনো কাজের ব্যবস্থা হলেই চলে যাব। সৌমের কাছে দিনে দিনে ঋণী হয়ে যাচ্ছি। ছেলেটার কত করবে বলো তো? ইলেকট্রিসিটি নেই। ভাদ্রের এই অসহ্য গরমে রাতে কষ্ট হয় নন্দিনীর। কদিন ধরে আকাশটা কুমোট হয়ে আছে। আজ সন্ধে থেকে বৃষ্টি হওয়ায় তাড়াতাড়ি ঘুম এসেছিল নন্দিনীর চোখ জুড়ে। হঠাৎ ঘুম ভাঙল বজ্রপাতের আওয়াজে। ভয় পেয়ে পাশে শোয়া অনিকেতকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু কোথায় অনিকেত? চোখ খুলল নন্দিনী। একটা বড় সাদা রঙের মোমবাতি জ্বলছে ঘরে। অনিকেত বিছানায় নেই। অনেকক্ষণ শুয়ে এপাশ ওপাশ করে একসময় উঠে বসল নন্দিনী। পাশের কাঠের বেড টেবিলটায় রাখা মোমবাতিটা হাতে নিয়ে এই ঝড়ের রাতে মোমবাতি হাত দিয়ে আড়াল করে বারান্দা দিয়ে হেঁটে পাশের ঘরে পৌঁছাল। নন্দিনী জানে বাড়িটা অনেক বড় হলেও এখানে শুধুমাত্র দুটো ঘরকেই থাকার যোগ্য করেছে মঞ্জুরি। বুকের ভেতরে হৃৎপিণ্ডের প্রচণ্ড জোরে হওয়া স্পন্দন এই তীব্র বজ্রপাতের রাতেও শুনতে পাচ্ছে সদ্য বিবাহিতা নন্দিনী। তার পা দুখানি যেন পাথরের মতো শক্ত লাগছে। দু চোখ বেয়ে পড়ছে জলের ধারা। সে জানে আজ আজ এলোমেলো হয়ে যাবে। এই ঝড়ের রাতে এই বড় প্রাসাদ হয়তো দাঁড়িয়ে থাকবে, তবে ভেঙে যাবে তার আর অনিকেতের সত্য গড়ে তোলা ঘর। তবু কিসের জন্য, কোন মনোবলে সে এগিয়ে চলল জানে না। ঘরটার আবজানো দরজা ঠেলে ভেতরে ঢুকতেই যা দেখল তা কয়েক মুহূর্ত আগেই তার ষষ্ঠেন্দ্রিয় তাকে জানিয়ে দিয়েছিল। সেই জন্য সে মূর্ছা গেল না, তবে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে চাইল না। বারান্দা দিয়ে হেঁটে নিজের ঘরে ফিরে আসার সময় বৃষ্টির ছাঁট লেগে তার অশ্রুসিক্ত নরম গালে বৃষ্টিও অন্তত আজ রাতটুকুর জন্য তার চোখের জল লুকিয়ে রাখতে চাইল। নিজের ঘরে এসে এই আলো আধারিতে প্রকাণ্ড কাঠের ড্রেসিং টেবিলটায় আটকানো আয়নাটার সামনে দাঁড়ালো। হ্যাঁ, মঞ্জুরির মতো নয়, তবে তবে সে সুন্দরী, সে তন্নি, যৌবনা সম্পন্না। আজ অব্দি এই বাড়িতে এসে অনিকেত তার বিয়ে করা বউকে ছোঁয়নি একবারের জন্যেও। কেন? মঞ্জুরির সঙ্গে এই রজনী বিলাস অনিকেতের কতদিনের? একটি বেকার ছেলের হাত ধরে বেরিয়ে এসে বিলাসবহুল জীবন ত্যাগ করে এই পুরনো বাড়িতে জনমানব থেকে দূরে কতদিন ধরে ঠকছে সে। নিঃশব্দে জল গড়ায় চোখ থেকে, ভিজে যায় চিবুক, গলা। গলায় অনিকেতের পরানো মঙ্গলসূত্র। এই কালো রঙের বিশেষ পাথরের মঙ্গলসূত্রটা সৌম্য মন্দিরে বিয়ে করার সময় অনিকেতের হাতে দিয়েছিল নন্দিনীকে পরিয়ে দেওয়ার জন্য। এটা দেখতে অভিজাত, বোঝা যেত কালো পাথরগুলো প্রচণ্ড দামি। অনিকেত ভালো করে দেখে বলেছিল এটা ব্ল্যাক স্যাফায়ার বা কালো নীলা। হিন্দু শাস্ত্র অনুযায়ী যেই কোনো রকম কুনজর থেকে এটা রক্ষা করার জন্য প্রচণ্ড শক্তিশালী রক্ষা কবচ হিসেবেও এটা ব্যবহার করে অনেকে। নন্দিনী বিয়ের পর প্রথমবারের জন্য এটা গলা থেকে খোলে, রাগে, ক্ষোভে, দুঃখে ছুঁড়ে ফেলে দেয়।
অনিকেতের পরানো ব্ল্যাক স্যাফায়ারের মঙ্গলসূত্র। কতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়েছিল খেয়াল নেই। হঠাৎ বারান্দা দিয়ে অনিকেতের হেঁটে আসার শব্দে বিছানায় গিয়ে শুয়ে পড়ে নন্দিনী। শহরের একটি ক্যাফেতে মুখোমুখি চিন্তিত হয়ে বসে আছে সৌম্য আর নন্দিনী। আমি তো তোকে সবটা ফোনে সেই দিন সকালে গ্রামের টেলিফোন বুথ থেকে কল করে জানিয়েছিলাম সৌম্য। আমি যখন ওই বাড়ি ছেড়ে ভোরবেলায় তোদের ওই পুরনো বাড়ি ছেড়ে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে আসি, তখন তো ঘুমও ছিল অনিকেত, সুস্থভাবেই। তারপর আমি কলকাতা চলে আসি প্রথম বাস ধরে। এর মধ্যে অনিকেত কখন খুন হলো, কখন ওকে বাড়িটার পেছনে ওরকম নিস্তেজভাবে পাওয়া গেল, আমি কিছুই জানি না। ওই মঞ্জুরি ওকে খুন করেছে। আমি মানছি অনিকেত আমাকে চিট করেছে, কিন্তু আমি ওর খুনিকে ছাড়বো না। ওকে শাস্তি পেতেই হবে। কথাগুলো বলে ক্যাফের টেবিলে মাথা রেখে ডুকরে কেঁদে ওঠে নন্দিনী। আচ্ছা সৌম্য, নিজেকে সামলে বলে, তুই তো চিনিস ওই মঞ্জুরির মাকে। তুই তো ওর মাকে প্রথমে কাজ করতে বলেছিলি, পরে তো ওর মেয়ে গেল না? আচ্ছা, ওর মার বাড়িতে গেলেই তো মঞ্জুরিকে পাওয়া যাবে, হ্যাঁ? অ্যারেস্ট করানো যাবে পুলিশ দিয়ে। আরে মালতী মাসি মানে যাকে কাজের কথা বলেছিলাম তার কোনো মেয়েই নেই। অনিকেতের কেসটার জন্য গ্রামে গিয়ে শুনলাম মালতী মাসি নাকি হঠাৎ প্যারালাইজড হয়ে গেছে। খুব আশ্চর্য লাগছে জানিস। যাই হোক, তোকে বলি কষ্ট পাস না। অদৃষ্টের কি অদ্ভুত খেলা রে। অদৃষ্টেরই খেলা বটে। আমি কি করবো রে সৌম্য? বাবার আশ্রয় আর নেই। অনিকে তো চলে গেল। তুই আমার বাড়িতে থাক না হয় কিছুদিন। আজ 6 মাস হলো বিয়ে হয়েছে সৌম্য আর নন্দিনী। যতই শহর এলাকায় থাকুক নন্দিনী, সৌম্যদের এত বড় বাড়ি, যৌথ পরিবার, সবার মাঝখানে অবিবাহিত অবস্থায় কতদিনই বা থাকতে পারত নন্দিনী। এছাড়া নন্দিনীর পরিবারও অনন্যার কঠোর একরোখা বাবার চাপে নন্দিনীকে বাড়ি ফিরিয়ে নিল না কিছুতেই। অনিকেতের মা নন্দিনীকেই দায়ী করে তার ছেলের মৃত্যুর জন্য। অনিকেতের মা বিশ্বাস করে নন্দিনী নাকি তার ছেলেকে খুন করেছে। সৌম্য যেহেতু প্রচণ্ড ধনী পরিবারের ছেলে, তাই সে টাকা ঢেলে বাঁচিয়ে নিয়েছে নন্দিনীকে। তারপরই সমস্ত দিক থেকে নন্দিনীকে আগলানোর সিদ্ধান্ত নেয় সে। বিয়েতে রাজি না হয়ে আর কি বা উপায় ছিল নন্দিনীর? সৌম্য আরেকটি কালো নীলার মঙ্গলসূত্র এবার নিজের হাতে পরিয়েছে নন্দিনীকে। নন্দিনী ও সৌম্য ঘুরতে এসেছে কাশ্মীর তাদের হানিমুনে। বিয়ের 6 মাস পরও নন্দিনী কেমন যেন দূরে সরিয়ে রেখেছে সৌম্যকে। বন্ধুত্বের সম্পর্ক থেকে দাম্পত্য এত সহজ অবতরণ নন্দিনীর পক্ষে সহজ নয়, সেটা সৌম্য জানে। এই বরফে ঢাকা কাশ্মীর তাদের সম্পর্কে একটু উষ্ণতা আনবে, সেই আশাতেই সৌম্য নন্দিনীকে নিয়ে এসেছে। রাত 1টা বাজল ঘড়িতে। নন্দিনী একপাশ ভিড়ে ঘুমিয়ে আছে, তার পাশে সৌম্য। নন্দিনীর অনুমতি ছাড়া সৌম্য কখনোই তাকে ছোবে না, সে জানে। ঘুমের মধ্যে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল সৌম্য, কাঁধের কাছে চুমু খেল। সৌম্যের দাঁত যেন নন্দিনীর নরম কাঁধে গেঁথে যেতে চাইল। প্রথমে সৌম্যর কাছে পাওয়া প্রথম প্রেমের পরশ ভেবে আবেশে চুপ ছিল নন্দিনী। অনেক করেছে ছেলেটা, আর কত দিন সৌম্যকে বিনা অপরাধে সরিয়ে রাখবে নন্দিনী? এবার একটু সহজ হওয়াই যায়। তবে সৌম্যের দাঁতের ধারালো অংশ এবং আদর ছাপিয়ে যন্ত্রণা দিচ্ছে নন্দিনীকে। সৌম্য, লাগছে সৌম্য, সৌম্য, সৌম্য। সৌম্য হেসে উঠল। বিকট সে হাসি। আমি সৌম্য নই নন্দিনী, আমি তোমার বর।
আমি তোমার বর, আমি অনিকেত, অনিকেত আমি। সৌম্য আমায় মেরেছে, আমি ছাড়বো না, ছাড়বো না ওকে আমি। শয়তান, ওকে আমি ছাড়বো না। নন্দিনীকে পেছন থেকে সজোরে ধরে রেখে কথাগুলো বলছিল সৌম্য। সৌম্যর হাত থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে ভয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে রিসেপশনে পৌঁছালো। হোটেলের স্টাফ ঘরে গিয়ে উদ্ধার করল জ্ঞানহীন বিধ্বস্ত সৌম্যকে। সৌম্য আজকাল পাগলের মতো আচরণ করে, নিজের গলা নিজেই টিপে রাখে, এত জোরে টিপে রাখে যে নিজেরই দম বন্ধ হয়ে যায় প্রায়, জিভ ঠেলে বেরিয়ে আসতে চায়। এত ডাক্তার দেখিয়ে তো কোনো কাজ হচ্ছে না নন্দিনী, ছেলেটাকে নিয়ে কি যে করি। আজ সন্ধেবেলা বাড়িতে একজন আসবেন, বিহারীলাল শাস্ত্রী, অনেক বড় একজন তান্ত্রিক, খুব নামজাক। তারাপীঠে শ্মশানের সাধনা করেন। আপনি আপত্তি করবেন না? আমি আপত্তি কেন করব নন্দিনী? ছেলেটা আমার এইভাবে থাকলে মরে যাবে। সৌম্যকে বাধা হয়েছে বাড়ির নিচতলার বারান্দায় একটি পিলারের সঙ্গে। তার সামনে প্রায় 1.25 ঘন্টা ধরে হোম করছেন বিহারীলাল শাস্ত্রী। হোমে যতবার বিভিন্ন দ্রব্যাদি আহুতি দিচ্ছেন, আকাশ ভেদে আর্তনাদ করছে সৌম্য। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। সৌম্যদের যৌথ পরিবারের প্রায় 25 জন সদস্য অবাক বিস্ফারিত চোখে ঠায় দাঁড়িয়ে এই কলকাতা শহরের বুকে অলৌকিক দৃশ্য দেখছে চোখের সামনে। একটি স্মার্ট শহুরে ছেলে পিলারে বাঁধা এবং এক তান্ত্রিক দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করে একের পর এক আহুতি দিচ্ছেন যজ্ঞে। যজ্ঞ বন্ধ করো, হ্যাঁ, বন্ধ করো যজ্ঞ। তুই কে? কেন এই নিরীহ ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? বল, না হলে যজ্ঞ এবং মন্ত্রোচ্চারণ বন্ধ হবে না। আমি আমি অনিকেত, নন্দিনীর হাজবেন্ড। এই সৌম্য আমাকে মেরেছে, হ্যাঁ, এই সৌম্য ছল করে আমাকে মেরেছে। চিৎকার করে ওঠে একটু দূরে বসে থাকা নন্দিনী। কি করে সম্ভব? অনিকেত যখন মারা যায় সেদিন সৌম্য সেখানে ছিল না। সৌম্য এতক্ষণ মাথা নিচু করে কথাগুলো বলছিল, এবার মাথা তুলে বিকট ভয়াবহ হাসি হাসতে থাকে। চোখ দুটো টকটকে লাল, অগ্নিকুণ্ডে জ্বলছে একজোড়া অপার্থিব চোখ। তুমি তুমি আমাকে অবিশ্বাস করেছিলে, তাই না নন্দিনী? ভেবেছিলে আমি তোমাকে সেই রাতে ঠকিয়েছি ইচ্ছা করে। এই শয়তান সৌমের জন্য তুমি আমাকে সারা জীবন অবিশ্বাস করে সৌমের সাথে সংসার করবে। এটা আমি কি করে হতে দিই বলো নন্দিনী? বিকট হাসি হাসতে থাকে সৌমের শরীরে ধারণ করা অনিকেত। এই সৌম, জানা নন্দিনীকে, জানা কি করেছিলিস তুই আমার সঙ্গে? নিজের গলা নিজে চেপে ধরে অনেক কষ্টে নিঃশ্বাস টেনে বলতে থাকে সৌম্য। বলছি, ছাড় আমাকে, বলছি। বলতে শুরু করে সৌম্য। কলেজ লাইফ থেকে আমি নন্দিনীকে মনে মনে চাইতাম। অনিকেত আর নন্দিনীকে একসঙ্গে দেখে খুব রাগ হতো। নন্দিনীর বাবার কাছে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলাম। নন্দিনীর বাবা রাজি ছিলেন, কিন্তু সে তখন অনিকেতের প্রেমে এতটাই পাগল যে আমি যে সম্বন্ধ পাঠিয়েছি সেটা ওর বাবার থেকে শোনবারও প্রয়োজন মনে করেনি। তারপর যখন ওরা বিয়ে করবে ঠিক করে, আমি মনে মনে ভেঙে পড়ি। আমি কিছুতেই ওদের সুখী থাকতে দেখতে পারবো না। আমি জানতাম আমাদের পুরনো বাড়ির একটা বদনাম আছে। ওখানে আমাদের বংশের একটি মেয়ে, আমার ঠাকুর দাদার ছোট বোন, খুব সুন্দরী ছিলেন। তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন তার প্রেমিকের সাথে বিয়ে মেনে নেননি বলে। তারপর তারপর থেকে ওই বাড়িতে কোনো দম্পতি ভালোভাবে বাস করতে পারত না। তাই এক সময় সবাই ওই বাড়িটি ছেড়ে কলকাতায় সেটেলড হই। বদনাম থাকায় বাড়িটি বিক্রিও করা যাচ্ছিল না। আমি জানতাম, হ্যাঁ, ওই বাড়িতে অনিকেত আর নন্দিনী সমস্যায় পড়বেই। তবে আমি নন্দিনীর ক্ষতি চাইনি। নন্দিনীকে মন্ত্রভূত কালো নীলা পাথরের মঙ্গলসূত্র দিয়েছিলাম উপহারে।
যাতে অনিকেতের ক্ষতি হলেও নন্দিনী অক্ষত থাকে। শেষের কথাগুলো জড়িয়ে যায় সৌম্যর। হঠাৎ সৌম্যের গলা উল্টো দিকে ঘুরে যায়, মুখ থেকে গড়িয়ে পড়ে কাঁচা রক্ত নিস্তেজ দেখায় সৌম্যকে। দমকা বাতাসে নিভে যায় যজ্ঞের আগুন। সৌম্যের মা এবং পরিবারের বাকিদের কান্নার রোলে চাপা পড়ে যায়। দূরের কোনো গাছে অনবরত হতে থাকা রাত পাখির আর্তনাদ।